নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আবার আপনাদের প্রিয় মনের রাঙিনা নিয়ে। বনজিৎ স্যার আছেন আমাদের সাথে। আজকে আমাদের টপিক হচ্ছে ভালো লাগা এবং ভালোবাসা। স্যার, মনের রাঙিনা আমার আসার জন্য থ্যাংক ইউ। তো স্যার, আজকে আমরা কিছু ভালো লাগা এবং ভালোবাসার উপরে কিছু প্রশ্নোত্তর শুরু করি। শুরু করুন। আসলে ডুবুরি যেরকম সমুদ্রের তলায় সে নামে, কেন নামে না, সেখান থেকে সে আমাদের জন্যে অনেক ক্যামেরাতে তথ্যকে তুলে আনে, আবার অনেক কিছু সে মণিমুক্তকে তুলে আনে। আর আমিও খুব একটু চিন্তিত থাকি, কারণ প্রশ্নগুলো যখন মোনালিসা ম্যাডাম করেন সেটাও কিন্তু সেই রকমই আমাকে সেখানে সেই উত্তরটা তোমাদের জন্য আমাকে রাখতে হয়। বলা ভালো, রাখার চেষ্টা করি। দেখা যাক আজকে মোনালিসা ম্যাডাম কি প্রশ্ন করছেন। স্যার, ভালো লাগা এবং ভালোবাসা এই দুটো জিনিস কি এক? বেশ, আমাদের মন, এই মনের ধর্ম হচ্ছে সম্পর্ক যুক্ত বা সম্পর্ক যুক্তি। ভালো লাগা কথাটা হচ্ছে আমার ভালো লাগা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল। তার হচ্ছে কোনো কিছুর লাগা ভালো বা ভালোতে। আর ভালোবাসা এটা অনেক গভীর, কারণ এর অর্থ হচ্ছে ভালোতে বাস বা ভালোতে বসবাস। এইটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য প্রথমত। স্যার, ইনফ্ল্যাচুয়েশন আর লাভ এই দুটোর ভেতরে কিছু কি সামঞ্জস্য আছে, নাকি দুটো সম্পূর্ণ ভিন্ন? কারণ যেহেতু দুটো ওয়ার্ড ভিন্ন, আমি সেই হিসেবে জিজ্ঞাসা করছি যে এই দুটো কি এই ভালো লাগা এবং ভালোবাসার মতোই ভিন্ন দুটো দিক? বেশ, খুব সুন্দর প্রশ্ন একটা। কারণ ইনফ্ল্যাকচুয়েশন পর্ব এবং পরের যে পর্বটা প্রশ্নতে এসছে, অর্থাৎ লাভ, ইনফ্ল্যাকচুয়েশন থাকা অবস্থাতে যে কোনো মানুষ কিন্তু মনে করে সেটা হচ্ছে লাভ, অর্থাৎ পার্থক্যটা সে বুঝতে পারে না কোনটা কি। যেমন আমরা বলি যে রূপক এবং সংকেত বলে দুটো কথা আছে। রূপক হচ্ছে আমরা যেটাকে বুদ্ধি দিয়ে আমরা যেটাকে বুঝি, সেই যে জিনিসটা সেটাকে আমরা বলছি রূপক। কিরকম? একটা ধূপকাঠি, সেই ধূপকাঠিটাতে আগুন দেওয়া হয়েছে, ওই লাল রঙের যে আলোটা জ্বলছে, ওই লাল রঙের আলোটার মতো যেটা জ্বলছে ওটা কিন্তু লাল আলো নয়, ওটা হচ্ছে আগুন। আমরা জানি যে ওটাকে স্পর্শ করলে ওটা ছ্যাঁকা মারবে, ঠিক আছে? আর সেই ধূপ থেকে যে ধোঁয়া ছড়িয়ে পড়ছে চারদিকটায়, সেই ধোঁয়া কিন্তু অনেক ধরনের বুনেট তৈরি করছে, অনেক ধরনের দেখা যায় যে একটা নকশা, একটা জাল তৈরি করছে। এটা হচ্ছে ব্যাখ্যার জায়গা, ওটাকে আমরা বলছি সংকেত। সংকেত হচ্ছে কি না, যেটা আমরা সাংকেতিকতার মাধ্যমে ব্যাখ্যা করছি। এবার যেটা মূলত আমরা দেখি সেটা হচ্ছে যে একটা মোহ বা মোহে অন্ধ হওয়া, এই যে জায়গাটাতে সে বুঝতে পারছে না সে কীরকম আরূঢ় হয়ে যাচ্ছে, সে কীরকম আবিষ্ট হয়ে পড়ছে। এই জায়গাটাই কিন্তু প্রথম হচ্ছে ওই ভালো লাগা বা কোনো একটা জায়গায় যেটাকে সে ইনফ্ল্যাকচুয়েশন বলছে। এবং তখন কিছু কিছু তার নিড তৈরি হচ্ছে, এবং সবার প্রতি রেসপেক্ট রেখে, কারণ বয়সের ধর্মের জন্য কিন্তু শুধু নয়, আজকে 15 বছর বয়স থেকে আমরা শুরু করে 30-এ যাচ্ছি কি 35-এ যাচ্ছি, যে কোনো বয়সেই যাচ্ছি, কোনো না কোনো পর্যায়েতে এই অবস্থা কিন্তু তৈরি হচ্ছে। এবং এই মোহ বা মোহান্ধতা এটা কিন্তু অনেক সময় আমরা দেখি যে অনেক প্রতিকূলতার সম্মুখীন মানুষকে করে ফেলছে, এবং তার থেকে অনেকগুলো যন্ত্রণাবোধ তৈরি হচ্ছে, অনেকগুলো কোনো সময় আততি আসছে, কোনো সময় দহন আসছে, এই ব্যাপারগুলো ঘটতে থাকছে মূলত। তাই ভালোবাসা এটা অনেক গভীর অর্থ, যেটা আমি বললাম প্রথমে, যে ভালোতে বাস করা বা ভালোর মধ্যে অবস্থান করা, সেটা হচ্ছে ভালোবাসা। এবার আরেকটি বিষয় থাকে যেটি আমি বারে বারে বলি, সেটা হচ্ছে আকর্ষণ। অর্থাৎ দুটো চরিত্র, একটি নর এবং একটি নারী, তাদের মধ্যে যে আকর্ষণটা চলছে, সেই আকর্ষণ পর্বটা আমরা বলছি কোথাও কিন্তু একটা ভালো লাগা।
এবং সেখান থেকে অনেক সময় দেখা যায় সিদ্ধান্ত আমরা যেটা বলি, সেই সিদ্ধান্ত কিন্তু চেঞ্জ হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে বয়ঃসন্ধি পর্বে অনেকে ভুল করে ফেলছে এবং সেটা কিন্তু তাকে পরবর্তীকালে অনেক গিল্টের সম্মুখীন করে দিচ্ছে। এই যে পর্যায়গুলো এসে যায়, এই প্রত্যেকটা পর্যায়ে কিন্তু আমরা অতিক্রম করতে পারি। এবং অতিক্রম আমরা কিভাবে করতে পারি? যদি আমরা আমাদের দৃষ্টিকোণ আমরা ইতিবাচক রাখতে পারি। দৃষ্টিকোণের ইতিবাচকতার মধ্যে দিয়ে সেটি আমরা কিন্তু সেই পর্যায়কে উত্তরণ করতে পারি। স্যার, আজকাল প্রায় দিনই মানে পেপার খুললে দেখা যায় যে এরকম প্রেম করেছে, তো সেই জন্য বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে গেছে, মানে রিলেশনটা ব্রেকআপ হওয়ার জন্য সুইসাইড করছে। ছেলেমেয়েরা মানে এরা বয়ঃসন্ধিক্ষণ থেকে মানে 15 বছর থেকে, আপনি যেটা বললেন 15 থেকে আপ টু 35-40 মতো, এই মেন দেখা যাচ্ছে এটা ওই 15 বছর থেকে আপ টু 22-23 বছর পর্যন্ত এদের যাহাতক প্রেমের সম্পর্কটা ছিন্ন হচ্ছে, সঙ্গে সঙ্গে এরা নিজেরা আত্মহননের পথে, আত্মহত্যার পথে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার এই জিনিসগুলোকে কি প্রতিরোধ করা সম্ভব? কিভাবে প্রতিরোধ করা কি কোনোভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? আমাদের প্রথমে আমাদের থটস আর ক্রিয়েটিভ, হ্যাঁ, অর্থাৎ চিন্তা, এই বিষয়টা হচ্ছে সৃজনশীল। তাই চিন্তাটাকে সৃজনশীল করা। যেমন আমাদের একটি কথায় আসছে যেটা টপোগ্রাফি অফ মাইন্ড, সেখানে আমরা দেখি যে ইট বলে একটা জায়গা আছে। ইটের দুটো দিক আছে, আমি বলেছি হয়তো আগে, যেখান থেকে আমাদের দুটো বিষয় থাকে, একটি হচ্ছে ইরস, একটি হচ্ছে থ্যানাটস। একটি হচ্ছে সৃষ্টিশীল বা সৃষ্টিতত্ত্ব এবং আরেকটি হচ্ছে ধ্বংসাত্মক তত্ত্ব। এবং এই ঈদের জগৎ হচ্ছে প্লেজার প্রিন্সিপালের দ্বারা চালিত। এবার দেখা যাচ্ছে যে কেউ যখন কাউকে ভালো তার লাগছে, সে তাকেই মনে করছে এটাই তার সম্পূর্ণ পৃথিবী, এটাই তার সম্পূর্ণ বিশ্বভুবন। এবার আচমকা হঠাৎ করে যখন ওই বিনা মেঘে বজ্রপাতের মতো সে শুনছে যে সেই তাকে যার প্রতি তার সেই আকর্ষণটা জড়িয়ে রয়েছে সেটি আর তার নয়, এখানে প্রশ্নের মধ্যে যে একটা আচমকা ওই অমীমাংসিত অবস্থায় তার ছিঁড়ে যাওয়ার পর্যায়ে তৈরি হয়, এটাকে মেনে নিতে না পেরে অনেকে কি করে, তারা মনে করে এই সুন্দর যে পৃথিবী, এই পৃথিবীটা তাদের জন্য নয়। এবং সেখানে তারা তাদের ওই যে ভ্যালুজ যেগুলোকে আমরা বলি, সেই ভ্যালুসগুলো কিন্তু তখন তাদের মধ্যে আর কাজ করে না, যার জন্যই তারা মনে করে একটা পলায়ন, এবং সেটা হচ্ছে জীবন থেকে পলায়ন, এই পথটাকে তারা বাঁচতে চায়। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেখানে কিন্তু ওই প্রকৃত বন্ধুতার অভাব, সেখানে দেখা যায় যে পরিচর্যা, যাকে আমরা যারা বলছি অভিভাবক, তাদের মধ্যে সেই পরিচর্যা, কোথাও একটা প্রশিক্ষণের একটু অভাব থাকার জন্য সেখানে কিন্তু ওই মানুষ যার মধ্যে একটা সাইকোসিস টেন্ডেন্সি চলে এসছে, তাকে কিন্তু তারা ফিরিয়ে আনতে পারছে না। কিন্তু আমি বারে বারে বলি যে এই টেন্ডেন্সিকে কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব। কিভাবে সম্ভব? সম্ভব হচ্ছে গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের দ্বারা, সম্ভব হচ্ছে গ্রাফোথেরাপির দ্বারা, সম্ভব হচ্ছে নিউরোসাইকিয়াট্রিস্টের পরামর্শের দ্বারা। তাহলে কিন্তু অবশ্যই তাকে সজীব এবং সুস্থ জীবনে তাকে ফিরিয়ে আনা যায়। যেমন একটা ওই যে সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবলই আঁখি এবং হাসির এই যে একটা তুলনা রবীন্দ্রনাথ করেছিলেন। এবং এটা কেন চলছে? আমরা দুটো জিনিস পাই। আমরা তখন দেখি যে জিনিসটা যেটা খুব গুরুত্বপূর্ণ, বৈধ এবং আরেকটাকে আমরা বলি অবৈধ। এই যে বৈধ বা অবৈধ, এটা কিন্তু তৈরি হয়েছে কিসের দ্বারা? এটা তৈরি হয়েছে আইন নামক একটা বিভাজিকার দ্বারা তৈরি হয়েছে। কিন্তু বিচারদণ্ড যদি নিরপেক্ষ থাকতো, তাহলে কিন্তু কে কোনটা শ্রেষ্ঠ সেটাকে বলা সহজ হয়ে উঠতো না, বা অনেক সময় সেটাকে বলা হয়ে উঠতো না বা বলা যেত না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং আরও একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে বারে বারে যে কথাটি এসে যায় যে ইনফ্লাকচুয়েশনের কবল কিন্তু খুব মারাত্মক। এবং আমরা দেখি ইনফ্লাকচুয়েশনের তৈরি হয় একটা অসম্ভব দুর্নিরীক্ষ চাহিদা থেকে। তাতে কিন্তু শারীরিক যে বিষয়টা সেটা অনেক বেশি
গুরুত্ব পেয়ে যায়। একটা যৌনতার আকর্ষণটা সেখানে বেশি গুরুত্ব পেয়ে যায়, কিন্তু আসল যে বিষয়টা সেটা হচ্ছে মনের মানবিক অনুভূতি। আসল জিনিসটা হচ্ছে এমপ্যাথি, অর্থাৎ সহমর্মিতা। এই জায়গাটাকে যদি কেউ বুঝতে পারে, এবার হয়তো দর্শক বন্ধুরা এটাও ভাবতে পারে বা এটাও হয়তো প্রশ্নকর্তার মধ্যে আসতে পারে যে যারা কোনো সময় প্রেম করছে তারা কি সেখানে এই সমস্ত বিচার বিবেচনাগুলো করে তারা সেটাতে নেমেছে? প্রশ্ন হচ্ছে মন বা যেটাকে আমরা বলছি যে অবস্থা বা কোনো সময় যে লাভকে বলা হয় ব্লাইন্ড, সেটা কোথাও একটা অন্ধ, কিন্তু ওই যে ব্লাইন্ড লাভ আপনি কিন্তু জানবেন ওটা কিন্তু আসলে একটা ইনফ্লাকচুয়েশন। প্রকৃত অর্থে লাভ, এই কোয়ান্টামটাকে বা লাভ এই ব্যাপারটাকে আমাদের বলতে গেলে কমপক্ষে 129 রকমের বিভাজন আছে, যার মধ্যে দিয়ে কিন্তু ধরা যায় যে লাভের যে ডেফিনেশন বা তার যে কারিগরি কোন জায়গায় সেটা কিন্তু ধরা যায়। হ্যাঁ, তাই জন্যে আমার কথা হচ্ছে সেটি হলো যে জীবন খুব সুন্দর, জীবন কিন্তু রঙিন, জীবন হচ্ছে নিজেকে মেলে ধরবার, জীবন হচ্ছে নতুন আলোর প্রদর্শে নিজেদেরকে শুদ্ধ করে, নিজেদেরকে একটা প্রথমত বারে বারে নিজেকে আবিষ্কার করার মধ্যে দিয়ে সে যদি গঠনমূলক হতে পারে তাহলে কিন্তু সে যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে পারবে, যে কোনো ঝড় সেটাকে মোকাবিলা করতে পারবে সে। কিছু কিছু ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে, আমি আপনাকে একটা মানে এবিসি বলে একটা উদাহরণ দিয়ে আমি আপনার কথাটা বলছি। এ এবং বি একে অপরকে ভালোবাসে, এ একটি ছেলে, বি একটি মেয়ে, এরা দুজন একে অপরকে ভালোবাসে। এবার সি, ধরুন আরেকজন ছেলে, সে জানছে এ বি একে অপরকে ভালোবাসে, তারপরেও সে বির জন্য বিকে ভালোবেসেছে পাগল, এবং বির কাছে যখন সে গিয়ে প্রপোজ করছে বা বলছে, বি যখন তাকে প্রত্যাখ্যান করছে যে না আমার পক্ষে এটা সম্ভব নয়, তখন সে চলে যাচ্ছে আত্মহত্যা করতে। সিমিলার এই সি যে কথাটা বলছি, এটা কোনো মেয়েও হতে পারে। সেও এ মানে ছেলেটি রয়েছে, তাকে যখন গিয়ে প্রপোজ করছে সে তখন বলছে যে না আমি তো এনগেজ রয়েছি, আমার পক্ষে এটা করা সম্ভব নয়। তো সেই সময় সেও সেই একই আত্মহননের পথে গিয়ে হাঁটছে। তা এদেরকে এইরকম পরিস্থিতিতে এরা এই আত্মহনন বা আত্মহত্যা এইগুলোকে না করে এরা কিভাবে সুস্থ থাকতে পারে? প্রশ্ন হচ্ছে এখানে একটা কথা যেটা আছে সেটা হচ্ছে মন এবং মনের দ্বন্দ্ব, মনের দ্বৈধতা, মনের দান্দিকতা। অনেকগুলো কিন্তু কথা আসছে, একটা হচ্ছে মন, তার দ্বন্দ্ব, তার দ্বৈধতা এবং মনের দান্দিকতা, এই ব্যাপারটা আসছে। এবার এখনকার একটা মানে কথা হচ্ছে খুব তাড়াতাড়ি চটজলদি মানুষ সিদ্ধান্ত নেয় এবং দুমদাম মানুষ মানুষকে প্রপোজ করে ফেলে। এবার এই যে যত তাড়াতাড়ি প্রপোজ হয় আর দেখা যায় তত তাড়াতাড়ি কোথাও যেন একটা বিরহ যন্ত্রণা চলে আসে। ওই একটু সাহিত্যের কথা বলতে গেলে হচ্ছে সেই পূর্বরাগ, তারপর হচ্ছে অনুরাগ, এই যে প্রত্যেকটা পর্ব আমাদের বৈষ্ণব সাহিত্যে ছিল, এবং লাস্টে গিয়ে সেখানে একটা ওই মাথুর বলে একটা কথা ছিল। অ্যাকচুয়ালি এই প্রেম যে বিষয়টা বা আসলে যেটাকে আমরা বলছি যে প্রকৃত ভালোবাসা, সেটা কিন্তু দর্শনের সঙ্গে জড়িত আছে। যদি আমি খুব ডিপ লেভেলে যাই, যেমন রাধা এবং কৃষ্ণ, এদের মধ্যে যে প্রেম, এই প্রেমটাকে যখন দেখানো হয় বা এই প্রেমটাকে যখন মানুষ দেখে বা এটাকে করে, তখন কিন্তু তার মধ্যে আমরা দেখি যে একটা নিজেকে কোথাও একটা তৈরি হওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু এখনকার সময় যেটা যাওয়া হয় বা এখনকার কেন, এটা অনেক সময় এটা কোথাও একটা শাঁখের করাতের মধ্যে আটকে যাওয়া, কিংবা বলা ভালো ওই সুতো ধরে ওই চরকা কেটে যাওয়ার মতো। তাই প্রপোজগুলো তাড়াতাড়ি আসে, আবার বিচ্ছেদের মতো কালো মেঘটাও তাড়াতাড়ি আসে, এবং ওখানে তৈরি হয়ে যায় কোথাও জীবন সম্পর্কে একটা হতাশা, একটা না পাওয়ার দীর্ণতা, এগুলো তৈরি হতে থাকে। এবং এই যে দীর্ণতা তৈরি হয়, সেই দীর্ণতার জন্যে কিন্তু কীরকম হয়, কিছু কথা আছে, যদি তুমি আমাকে আগে বলতে তাহলে তোমার কথাটা আমি ভেবে দেখতাম। কারণ একজন একজনের প্রতি যখন একটা কোথাও সংযুক্ত রয়েছে, আচমকা কোনো একটা তার কাছে যদি কথা আসে, তাহলে তার যে নিউরোলিঙ্গুইস্টিক প্যাটার্ন আছে তাতে সেইটা সে নেওয়া সক্ষমতা পায় না। তাই জন্যে তার মধ্যে কিন্তু একটা এই ধরনের বৈচিত্র্য তৈরি হয়। এটা কিন্তু
এটা খুব বড় কথা, তার নিউরোলিঙ্গুইস্টিক প্যাটার্ন সেটা নিতে পারে না, এবং তখনই কিন্তু সে সম্পূর্ণরূপে একটা আচমকা ব্লকড হয়ে যায়। ওই আচমকা যে ব্লকড হয়ে যাওয়া, সে কিন্তু একজন মানুষ, সে কিন্তু একজন কোনো সাবজেক্ট নয়, সে কিন্তু একটা নাম পরিচয়হীন ওই রক্তকরবী নাটকের সেই শ্রমজীবী মানুষের মতো শুধুমাত্র কতগুলো সংখ্যা নয়, সে কিন্তু একটা মানুষ। তার মানে সে আগে মানুষ ছিল, এখন কেন এরকম হলো? আসলে ব্যাপারটা এই জন্যে হলো কোনো একটা আঘাতের ভিন্নতায় তার নিউরোলিঙ্গুইস্টিক প্যাটার্নের মধ্যে সেখানে চাপ পড়ে যাওয়ার ফলে তার এই অবস্থাটা তৈরি হয়েছে। তাহলে সেই যে মানুষটা, সেই মানুষটাকে প্রত্যাখ্যান নয়, সেই মানুষটাকে পরিচর্যার দরকার, সেই মানুষটাকে লাইফের ট্র্যাকের মধ্যে ফিরিয়ে আনার দরকার। তাহলে সে কিন্তু আবার নিজেকে মেলে ধরতে পারবে, সেও কিন্তু ফিনিক্স পাখির মতো আবার নিজেকে কি করতে পারবে, মেলে ধরে জীবনের জয়গানটাকে গাইতে পারবে। এবং এর প্রত্যেকটির জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে নিজেকে বারে বারে আবিষ্কার করা। যত বেশি তুমি নিজেকে ভাঙবে চুড়বে, তত বেশি তুমি কি হবে, তত বেশি তুমি তৈরি হবে। একটা একটা সে হচ্ছে ইস্পাত, সেই ইস্পাতটাকে নির্মিত করতে হয়। হ্যাঁ, তো এটা কিন্তু খুব দরকার। তাই জন্য সব থেকে আগে দরকার কি, সব থেকে আগে দরকার হচ্ছে যেটা, সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট, নিজের প্রতি একটা শ্রদ্ধা, নিজের প্রতি একটা বিশ্বাস। আমি কিন্তু বলছি না নার্সিসিস্টের কথা, যেখানে আত্মপ্রেমের কথা বলা হচ্ছে, সেটা আমি কিন্তু ডিরেক্টলি বলছি না, বা সেটাতে আমি আসছি না। আমি বলছি আমার ভালো থাকা, এটা সব থেকে নির্ভর। আমি যদি ভালো থাকতে পারি, তাহলে আমি কি করতে পারি, আমার পরিবারকে ভালো রাখতে পারি, আর সেই পরিবার থেকে আমি সমাজকে ভালো রাখতে পারি, এবং সমাজকে ভালো রাখার মধ্যে দিয়ে আমাদের এই সম্প্রীতির তীর্থ নিকেতন, এই যে ভারতবর্ষ, তাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এইটা কিন্তু একটা খুব বড় কথা, যার জন্য কোনো আঘাতের কাছে কিন্তু ভেঙে পড়া নয়। এবং কি করে এগুলোকে মোকাবিলা করতে হয়, এর কিন্তু টেকনিক আছে। সেই টেকনিকের জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের। এবং সেখানে আপনারা প্রশিক্ষিত যারা গাইডেন্স কাউন্সেলিং দিতে পারে, তাদের সাথে পরামর্শ করুন। যদি আপনারা মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটি আমরা আপনাদের জানাই, সেখানে আপনারা যোগাযোগ করে নেন। আমরা এটা আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনি আপনার যে সমস্যা, সেখান থেকে আপনি বেরোতে পারবেন। আপনার সমস্যা যত কঠিনই হোক না কেন, তার সমাধানের পথ আছে। এটা আপনাকে বিশ্বাস করতে হবে, আপনাকে জানতে হবে এই সত্যটাকে। এবং আপনি যদি হ্যাঁ এবং না বুঝতে পারেন, বা কোনো জায়গায় যদি সেটা আটকেও যায়, তার দায়িত্ব আমাদের আপনাকে সেই পথটাকে সব থেকে বাস্তবসম্মত উপায়, সমাধান সূত্রটি কোথায় আছে সেটাকে বলে দেওয়ার। কিন্তু অবশ্যই সেই যোগাযোগটা করে নেবেন আমাদের সাথে, অবশ্যই প্রফেশনালভাবে। স্যার, আর একটা কথা, অনেকেই বলেন যে প্রেম মানেই হচ্ছে যন্ত্রণা। এই কথাটাকে স্যার কতটা ঠিক বলে মানেন আপনি? এটা, এই প্রশ্নটা একদম সাহিত্যের কথা। মানে প্রেম মানেই যন্ত্রণা। মানে প্রশ্ন হচ্ছে, যেখানে আমরা দেখি গোলাপ, এটা দেখতে খুব সুন্দর, কিন্তু অনেকে ভাবি গোলাপ ফুলটা আমার চাই, কিন্তু গোলাপের ফুলটা যে রয়েছে, গোলাপ ফুল, সেখানে অনেক কাঁটা আছে। তাই ফুলটাকে পেতে গেলে কাঁটার খোঁচাটাও খেতে হয়। তো কাঁটা আমি খাবো না, কিন্তু গোলাপ ফুলটা আমি পাবো, সেটা তো সম্ভব নয়। তাই যত বেশি কাঁটা, তত বেশি কিন্তু ওই ফুলটা, এটা অ্যাকচুয়ালি আমি মানেটা যেটা বলতে চাইছি, যে কোনো কিছুর যদি দেখা যায় সমস্যা থাকে, আপনার প্রশ্নের পরিপ্রকাশটাতে যাওয়ার আগে একটু আমি বলছি যে কোনো একটা সমস্যা ধরুন আছে, সেই সমস্যাটা যদি নাই থাকতো, তাহলে কিন্তু কোনো পাওয়ার আনন্দ থাকতো না। যদি অন্ধকার না থাকতো, তাহলে কিন্তু আলোর সার্থকতা থাকতো না। আসলে ওই যে বলেছিলাম যে ওই প্রেম, এই কথাটার মধ্যে আসলে প্রেম এবং বিরহ, এটা কিন্তু একটা সুতোর রেঞ্জের মধ্যেই আছে। আমরা অনেক সময় ভাবি বোধহয় বিরহতে কি হয়, যখন সেই তার যে প্রেমিক মানুষটাকে সে যখন পাচ্ছে না, সে কিন্তু তখন বিশ্বময় বিরাজিত হয়ে যাচ্ছে। এটা কিন্তু সাইকোলজিক্যাল সমস্যা, সে তখন ওই বিশ্বময় বিরাজিত হয়ে যাচ্ছে। ওই আমাদের একটা কবিতা ছিল,
এখানে আমরা পড়েছিলাম সম্ভবত ক্লাস 11 রাধার কি হইল অন্তরে ব্যথা। এবং সে যখন একটা লঙ্গিং মেসেজ আছে, সে মেঘের মধ্যে দেখছে, সেখানে কিন্তু সেখানে কিন্তু ওই কালো জলের মধ্যে সে কৃষ্ণকে দেখতে পাচ্ছে। এগুলো কি? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলি হ্যালুসিনেশন। এটা কিন্তু মানুষের মধ্যে আসে, অর্থাৎ বিচ্ছেদে কিন্তু ওই প্রিয় সর্বত্রগামী হয়ে যায়। এটা কিন্তু খুব ভাইটাল কথা। আর কেউ যখন কাউকে পেয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা তার কাছে সেটাকে পেয়ে যাচ্ছে। এটা আমি এই অর্থে বলবো না, জয় পরাজয়ের কথা বলবো না, কিন্তু সেটা কিন্তু সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ। আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে ওই জট থেকে বেরিয়ে আসার কৌশলটা, অভিমন্যু যেরকম চক্রব্যূহের মধ্যে ঢুকে যখন গিয়েছিলেন, তিনি কিন্তু ঢোকাটা জানতেন, তিনি কিন্তু বেরোনোটা জানতেন না। যদি তিনি বেরোনোটা জানতেন তাহলে কিন্তু তিনি বেরিয়ে আসতে পারতেন। তাই মনের মধ্যে যে চরকা চলছে, মনের মধ্যে যে কোলাহল চলছে, মনের মধ্যে যে বিভিন্ন রকম আসপেক্ট চলছে, সেইটার থেকে ইতিবাচকতায় আসুন। এবং কিভাবে মনকে আপনি সুস্থ সজীব রাখতে পারবেন তারও টেকনিক আছে। এবং এইটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি যে কোনো পরিস্থিতি থেকে বেরোতে পারবেন। তখন কিন্তু এই যে আমরা বলি যে কিভাবে কথা বলবো, অনেক জায়গায় আছে যেখানে ওই রিলেশনশিপেরও কিন্তু ব্রেক হয় শুধুমাত্র আমি বলেছিলাম আগে কোনো একটি ভিডিওতে, যেখানে আমি বলেছিলাম যে কোনো একটা ব্যক্তি তার মধ্যে সন্দেহ করছে, যেখানে তারা দুজনেই দীর্ণ হচ্ছে যন্ত্রণায়, কিন্তু তারা পারস্পরিক কথা বলতে পারছে না, ইগো নামক বিষয়টা তাদের বেড়ে যাচ্ছে। কিন্তু ইগো এতটা মানে চরম, ইগো ঠিক আছে, কিন্তু আমি বলছি ইগোটা যদি চরম হয়, যে কোনো কিছু মাত্রাতিরিক্ত হয়, তাহলে সে ওই ইগো রিলেশনশিপ এই এত বড় যে কথাটা সেটাকে কিন্তু ব্রেক করে দেয়। ঠিক আছে? সুতরাং সমস্ত কিছু কিন্তু একটা মাপের পরিমিতির মধ্যে দিয়ে চলতে হয়। যদি সেই মাপটা আমাদের থাকে তাহলে কিন্তু আমরা সেই দিকে কোনো কিছুকেই আর যন্ত্রণা বলে মনে হবে না। আপনার যন্ত্রণাটা আপনার মধ্যে কি, মানুষের প্রত্যেকটা স্টেপের যে যন্ত্রণা, কারণ জীবনের মধ্যেই লড়াই আছে, আর লড়াই মানে কিন্তু যন্ত্রণা আছে। এবং সারভাইভ করতে হয় কিসের জন্য? না, সারভাইভ করতে হয় অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। কারণ আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার সক্ষমতা আপনারই হাতে আছে। সেই আলাদিনের চাবি আপনার কাছে রয়েছে। মনের রহস্যের চাবিকাঠি, কিভাবে জট খোলা যায়, সেই জট খোলার দায়িত্বটা আপনারা আমাদের হাতে দিন। আপনারা সেই জট খোলার দায়িত্ব যদি মনে করেন অন্য কোনো প্রশিক্ষিত গাইডেন্স কাউন্সিলরের পরামর্শে যেতে চান তাহলে তাদের হাতে দিন। কিন্তু জটটা আপনার খুলতেই হবে, জটটা আমাদের খুলতে হবে, কারণ আমরা এই জট খোলার মধ্যে দিয়ে ইতিবাচক দর্শনকে অর্জন করি আমরা। এটাই হচ্ছে আমাদের মোটো। কারণ কোনো একটা মানুষ সে ধ্বংস যাতে না হয়, অনেক মানুষ না, মানুষের মধ্যে কিন্তু ধ্বংস না হোক, তার মধ্যে যেন সৃষ্টি জেগে ওঠে। তার মানে স্যার অনেক ক্ষেত্রে হচ্ছে মানে জীবনের অনেক ক্ষেত্রে হচ্ছে পাওয়ার আনন্দ লুকিয়ে রয়েছে না পাওয়ার মধ্যে। অসাধারণ কথা বলেছেন। পাওয়ার আনন্দ লুকিয়ে রয়েছে না পাওয়ার মধ্যে। ঠিক বলেছেন। সেটাতে আমরা ক্রিয়েটিভিটিতে যেতে পারি। অনেক সময় দেখা যায় অনেকে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, তারা গিয়ে কাউকে কিছু একটা ডিস্ট্রাকটিভ ইম্পালস করছে, এটা নয়। আপনি এটা আপনার কোনো শিল্পের মধ্যে প্রকাশ করুন। আপনি আপনার জন্য যে কাজ করছেন তার মধ্যে, অনেকে বলে আমি তখন কাজে খুব ব্যস্ত হয়ে গেছি, ওই যে সময় নষ্ট করিবার সময় নেই, আমি সময়ের সমুদ্রে ডুবে আছি, কিন্তু আমার কাছে দুদণ্ড সময় নেই। আপনার আমি তোমার পাশে আছি, আমি তোমার কাছে আছি। হ্যাঁ, ঝগড়া হবে, ঠোকাঠুকি লাগবে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যেতে পারবে না। এই যে বন্ধুতা, এইটা হচ্ছে সব থেকে বড় জায়গা। তাই জন্যে আমরা বলি যে আপনি যে কথাটা বললেন সেটাকে কিন্তু আমরা ক্রিয়েটিভনেসের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারি। সেটা কিন্তু নিজেকে ইভালুয়েশন করা যায়, সম্ভব। সেটা খুব গুরুত্বপূর্ণ। খুব ভালো প্রশ্ন, খুব ভালো কথা বলেছেন। শুধু প্রশ্ন নয়, খুব ভালো কথা বলেছেন এটা। স্যার মনের দ্বৈধতার ব্যাপারটা স্যার কি? মনের দ্বৈধতা হচ্ছে এটা করবো না ওটা করবো। একটা বিয়ে বাড়িতে কেউ গিয়েছে, যার পর ঠিক করছে যে আমি সন্দেশ খাবো না আমি
রসগোল্লা খাবো, না আমি লেডিকেনি খাবো, না আমি আইসক্রিমটা খাবো। যদি আইসক্রিমটা খেতে যাই তাহলে হট করে আমার গলায় ঠান্ডা লাগবে। এই যে গলায় ঠান্ডা লাগবে, এই ভয়টা কাজ করছে। তার মানে কি তার আইসক্রিম খাওয়ার ইচ্ছা নেই? ডেফিনেটলি তার আইসক্রিম খাওয়ার ইচ্ছা আছে। কেউ বলেছে তুমি আইসক্রিমটা খাবে না, তার কারণ হচ্ছে তুমি যদি আইসক্রিম খাও তাহলে তোমার এটা শরীরের পক্ষে ক্ষতিকর। তার মানেও কিন্তু তার আইসক্রিম খাওয়াটার ইচ্ছা হচ্ছে। এটা আমি একসময় বলেছিলাম যে রিপ্রেসড ইমোশন এবং সাপ্রেসড ইমোশন, সেইটা হচ্ছে সেই জায়গায় কোনো কিছু কেউ বলেছে বলে আমরা সেই ইমোশনকে দমন করছি, না তুমি এর সাথে ভাব করো না। ওই ছোটবেলায় যেরকম জ্যাঠা জেঠি বা পরিবারে আমরা দেখি যে না তুমি এর সাথে, অনেকেই শেখায় এর সাথে ভাব করো না, ওর সাথে মিশো না। এই জিনিসটা তার কিন্তু খুব ইচ্ছে করছে, কারণ মানুষের একটা স্বাভাবিক ধর্ম, যেটাকে সে না বলে কেউ তাকে, সে সেইটাকে পেতে চায়। এটা করো না বললে মানুষের একটা সাধারণ কিউরিওসিটি থাকে, সেটা সে করতে চায়। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে তিনি বলতেন এটা করো, তিনি কিন্তু তার উল্টো কাজ করতেন। তখন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মহাশয় বুঝেছিলেন যেটা তিনি করাতে চান তার উল্টোটা তিনি বলতেন। তখন বিদ্যাসাগর মহাশয় ছোট, তখন তিনি সেই কাজটা করতেন। এটাও কিন্তু একটা ব্যাপার আছে, মানে কোন জায়গায় আপনি কিভাবে, ওই যে সেই জন্যই বিষয়টা হচ্ছে ছোট যখন সন্তান থাকে, চারাটা যখন ছোট থাকে, তাকে আপনি যত্ন করুন, তাকে আপনি নরমে গরমে মানুষ করুন। এবং অবশ্যই অভিভাবকদের এই জন্য আমরা বলি গাইডেন্স কাউন্সেলিংয়ের প্রয়োজন আছে। তাহলে কি হবে, সেই যত্ন করছে, সেই যত্নের মধ্যে দিয়ে তার আস্তে 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 কিন্তু সে মেলে ধরছে। একই তো নিউক্লিয়ার ফ্যামিলি এখন সমস্ত জায়গায় চলে এসছে, এবং এই মেলে ধরাটা কিন্তু খুব বড়। এখানেই তার তৈরি হয় কগনিশন, এখানেই তার তৈরি হয় বোধ। যে বোধটা তার তৈরি হচ্ছে সেটাই কিন্তু পরবর্তীকালে সে শুধু অভিজ্ঞতাকে গেইন করে সেটাকে চালাতে থাকে। এটা হলো ব্যাপার। ওকে স্যার। স্যার আর একটা কথা যেটা, সেটা হচ্ছে স্যার এই যে পরকীয়া বলে আমরা একটা সম্পর্ক কথা খুব শুনতে পাই, এই পরকীয়ার মিনিংটা কি? মানে এটা পরকীয়াটা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে সেটা স্যার। আচ্ছা, পরকীয়া আজকে তো তৈরি হওয়া নয়, এটা তো সেই মানে আমাদের কি বলবো, এটা ক্ষমা চেয়ে নিয়ে বলা যে স্বয়ং, মানে আমরা যদি মানবিকভাবে দেখতে চাই, আমরা যদি মানে ঈশ্বরীয় বিষয়টাকে মানবিকভাবে দেখতে চাই, তাহলে কিন্তু রাধা এবং কৃষ্ণর যে প্রেম, সেটাও কিন্তু আমরা কোনো একটা অ্যাঙ্গেলে পরকীয়া বলতে পারি। কিন্তু বলতে পারি আসলে প্রশ্নটা হচ্ছে ওই যে পরকীয়া, এই ব্যাপারটা তৈরি হচ্ছে কেন, এর কারণটাও কিন্তু ছিল মনের ধর্ম সম্পর্ক যুক্তি, যে কথাটা আমি বারে বারে প্রত্যেক জায়গায়, এবং জীব হচ্ছে মায়াধীন আর ঈশ্বর হলেন মায়াধীশ। কোনো কোনো ক্ষেত্র আছে ওই মায়ার ডোরে আটকে যাওয়া, কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে তার ইচ্ছার ডোরে আটকে যাওয়া, কোনো কোনো ক্ষেত্র আছে আবদারের ডোরে আটকে যাওয়া। কিন্তু আটকে যাওয়া এই বিষয়টা কিন্তু হচ্ছে কমন, ওই এক্স এর মতো। ছোটবেলায় অঙ্ক করতাম যখন, তখন ওই এক্স ধরে নিতে হয় এরকম। এবার এই পরকীয়াটা দিন দিন কেন বাড়ছে? পরকীয়াটা এই জন্যই বাড়ছে, তার পেছনে যেটা মূল কারণটা যেটা বলা যায় সেটা হচ্ছে কম্পেয়ার। এই কম্পেয়ার কিন্তু সাংঘাতিক। অর্থাৎ যদি আমরা যে কোনো জায়গায় বয়ঃসন্ধিতে থেকে শুরু করে যে কোনো পর্যায়ে পরিণত মানুষ, কোথাও যদি একটা কম্পেয়ার আসে, এর এটা ভালো ওর ওটা ভালো না, এর এটা খারাপ ওর ওটা ভালো, এই কম্পেয়ারটা যখন এসে যায় না, তখন কিন্তু ওই ওই আপনি যেটা প্রশ্ন করলেন সেই দিকে যায়। আবার আরেকটা জিনিস আছে, সময় না দেওয়া, যেটা খুব বড় পয়েন্ট। হ্যাঁ, যে কোনো রিলেশনশিপে সময় দিতে। এবার আপনি হয়তো ভাববেন যে যারা ম্যারিড তারা তো সময় দেবেই, এটা তো স্বাভাবিক, কিন্তু দেবেই বলে যে দেওয়া তা কিন্তু হয় না। তাই এই অসময় বা সময়টাকে না দেওয়ার ফলে, ওই যে বলেছি মনের ধর্ম সম্পর্ক যুক্তি, সে কিন্তু তখন ওই জানলাটার থেকে খোলা একটা জায়গাকে চায়। রবীন্দ্রনাথ যখন দেখিয়েছিলেন তার উপন্যাসে ঘরে বাইরে, এবং এই যে ঘরে এবং বাইরে এই যে দুটো বিষয়, তার মধ্যে একটা ফিলোসফিকে তিনি তুলেছেন। কিন্তু এটা আমি এই জন্যে দেখার উদাহরণটা দিতে চাইলাম, কারণ সেখানে একটা আভিযাত্রিক চরিত্র সেখানে ছিল, এবং আর একটা দিকে ছিল কোথাও যেন আমি সেই সঙ্গোপনের সময়টাকে দিতে না পারি। আমি বলি সময় দেওয়াটা কিন্তু খুব প্রয়োজন। হ্যাঁ, ওই যে আমি বলেছি যে কথা, সেই কথাটা মানুষকে ভীষণভাবে প্রয়োজন। প্রাচুর্য কিন্তু একটা, ওই যে বলেছিলাম যে দেখতে খুব ভালো আর সম্পদ, এই দুটোই কিন্তু স্থায়ী, কোনো দুটোর মধ্যে দুটোই কিন্তু অস্থায়ী। কারণ এমনি পৃথিবীর যে কোনো ঘটনাকেই আমরা যদি দেখি, সেটা কিন্তু কি মুহূর্তের জন্য হচ্ছে, সেটা কিন্তু একটা অস্থায়ী। তোমার যে ভাবনা, তুমি একবার তাকিয়ে দেখবে যে একটা ওই যে কোনো কিছু তুমি একটা
পন্ড অর্থাৎ পুকুরে তুমি কোনো একটা ঢিল ছুঁড়লে, ঢিল ছুঁড়ে দেখলে যে সেটা জলের উপর পড়লো, তারপর কতগুলো ওয়েভার তৈরি করছে, তারপর কি আর থাকছে, তারপর সেটা মিলিয়ে যাচ্ছে। ঠিক সেই রকম ব্যাপার। পরকীয়া একটা বড় আমরা এপিসোড করব, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে যেটা, সেটা হলো আমাদের পরিবেশকে সুস্থ রাখতে হবে, সেটা আমাদের জন্য রাখতে হবে, আমাদের প্রজন্মের জন্য রাখতে হবে, আমাদের সমাজের জন্য রাখতে হবে। সেইটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। কিন্তু খোলা আকাশ কেউ কাউকে বেরি পড়িয়ে কিন্তু রাখতে পারে না। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু স্বাধীনতা রয়েছে। যেরকম কেউ কারোর সম্পত্তি হতে পারে না, এটা খুব ভাইটাল পয়েন্ট, সম্পত্তি হতে পারে না, সেটা যেভাবেই যদি আমি একটু আগ বাড়িয়ে বললাম কথাটা, কিন্তু একটু ভেবে দেখার আছে। তাই বেরিয়ে পড়িয়ে কাউকে কিন্তু আবদ্ধ রাখা যায় না। যত বেশি তুমি দেখবে ওই আঁটুনিটাকে বজ্র আঁটুনি দেবে, ততটা কিন্তু ফসকিয়ে যাবে। সেই জন্য এগুলোর কিন্তু দিক আছে, এবং সেই দিকটার জন্য কিন্তু যে কোনো সম্পর্কের মধ্যে লালন এবং যত্নটা খুব প্রয়োজন। এটা হলো খুব একটা গুরুত্বপূর্ণ সাইড এই অ্যাসপেক্টে, বা যে কোনো অ্যাসপেক্টে, রিলেশনশিপের জায়গাতে বা রিলেশনের জায়গাতে। স্যার, লাভ ট্রায়াঙ্গেল আর পরকীয়া দুটো কি এক? না, লাভ ট্রায়াঙ্গেল কথাটা হচ্ছে ওই যেমন বাণী বসুর সম্ভবত একটা টেক্সট ছিল, সেটা হচ্ছে পঞ্চম পুরুষ। আসলে ত্রিকোণ, একটা আমরা ত্রিভুজ আঁকছি, ত্রিকোণ। এবার এই যে ত্রিকোণ, ত্রিকোণ ব্যাপারটা কি? ত্রিকোণ ব্যাপারটা হচ্ছে দুটো চরিত্রর মাঝে আর একটা চরিত্র আছে। এবার মাঝে যে চরিত্রটা আছে সে কিন্তু দুটো চরিত্রকে একদিক থেকে কিন্তু নিয়ন্ত্রণ করে, এবং দুটো চরিত্র যে আছে সেই দুটো চরিত্র কিন্তু তার উপরে নির্ভরশীল বা নিজেদের নিয়ন্ত্রণকে ছেড়ে রাখে। খুব গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? এবং ত্রিকোণ কনসেপ্টের যে ব্যাপারটা আছে, এটা আমরা সাহিত্যে দেখি, কিন্তু সাহিত্য তো জীবন থেকে আলাদা কিছু নয়। জীবনের কথাটাকে আরেকটু এগিয়ে ভাবা। আমরা বাস্তবে যে জিনিসটাকে হয়তো সেইভাবে পারি না বা পাচ্ছি না, সাহিত্য কিন্তু সেই কথাগুলোকে বলছে, আমাদের মনের কথাটা সেটা সাহিত্যে বলছে, অর্থাৎ ত্রিকোণ প্রেম। এবং আমরা অনেক জায়গায় দেখি যে যে কাউকে পেল না, তখন আমি কিন্তু সেই কথা বলি, সে কিন্তু তার প্রতি অ্যাগ্রেসিভ হচ্ছে। এবার আমরা নিউজ খুললে বিরক্তিকর, সারাক্ষণ ধরে এই ধরনের কথাগুলো দেখবেন কোথাও কোথাও চলে আসতে থাকছে। এবং আমরা যে কোনো প্রফেশনকে রেসপেক্ট রেখেই বলি যে ভালোটাকে না দেখি খারাপটাকে প্রচণ্ড দেখানো হচ্ছে, এতে কিন্তু খারাপ আরও বেড়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, যদি সেই ত্রিকোণ প্রেমটা ভেঙে যায়, তাহলে এইটাকে নিতে হবে যে তার জন্য আরো অনেক ভালো কেউ অপেক্ষা করছে, কিংবা সোসাইটিতে তার অনেকের জন্য ভালো কিছু করে যাওয়ার দায়িত্ব আছে। ওই যে বললাম, দৃষ্টিকোণের ইতিবাচকতা, যদি তুমি তোমার মধ্যে দৃষ্টিকোণের ইতিবাচকতাকে রাখতে পারো, তাহলে কিন্তু ওই ত্রিকোণ, চতুর্কোণ, পঞ্চম কোণ, যে কোনো কোণই হোক না কেন, সেই কোণকেও কিন্তু সামলানো যায়, ঠিক আছে? কিন্তু ত্রিকোণ প্রেমের আটকে গিয়ে যদি ধ্বংসাত্মক কোনো এপিসোড হয়, সেটা কিন্তু খুব খারাপ। তাই জন্য আমরা বলি যে ভালোটাকেও দেখান, কারণ আমাদের সমাজের মধ্যে অনেক ভালো দিক আছে, সেই দিকগুলোকে কিন্তু আমার মনে হয় কোথাও একটু কম দেখানো হয়, আমাদের খারাপ দিকটাকে দেখানো হয়। আমি বলি যে শুধুমাত্র খারাপ দিকটা না, ভালো দিকটাকেও দেখানো হোক। তাহলে কি হয়? তাহলে কিন্তু আমাদের মধ্যেও একটা ইতিবাচক যে থটস, ইতিবাচক যে যে পেরিফেরিটা, পজিটিভ পেরিফেরি, এটা কিন্তু প্রকাশ আসে। স্যার, আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে ত্রিকোণ প্রেম বা পরকীয়া, এগুলো সমাধান কি ডিভোর্স? কারণ অনেক জায়গায় দেখা যায় এই ত্রিকোণ প্রেম রয়েছে অথবা পরকীয়া রয়েছে, সেই জন্য তারা আইনের দরজা গিয়ে নক করছে এবং ডিভোর্স নিচ্ছে। তা পরকীয়া বা ত্রিকোণ প্রেমের সমাধান, মানে আলটিমেট সমাধান কি ডিভোর্স? এইভাবে কি চলে? দেখুন, এই প্রশ্নটা যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে আপনি আইনের দরজায় অবশ্যই আপনি যেতে পারেন, বা যেখানে সত্যিই কারণ আছে আপনি আইনের দরজায় যান। কিন্তু আমরা আমাদের জন্য বা আমাদের প্রফেশনে থেকে বলছি না, কিন্তু আপনি তার আগে আপনি গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের সহায়তা নিন। আমি বারে বারে এটা বলছি, গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের আপনি সহায়তা নিন। আপনার মধ্যে কোথাও ভুল আছে কিনা এটাকে আপনাকে একটু আগে আপনি মেরামত করে নিন। যদি সম্ভব হয় আপনারা দুজন চরিত্র, তারা কিন্তু গাইডেন্স কাউন্সেলিংয়ের সহায়তা নিন।
কারণ ডিভোর্স কিন্তু ওই যেমন হচ্ছে এখনকার যুগে এটা খুব আপনি দেখবেন এটা হয়েছে যে খুব তাড়াতাড়ি বিয়ে হচ্ছে, আবার ছ তাড়াতাড়ি মাস divorce পরেই হচ্ছে। হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন বলুন তো? ওই যে পেনে সই করে যেরকম রেজিস্ট্রি হয়েছে, আবার পেনে সই করে কি হয়েছে, রেজিস্ট্রিটাকে হয়েছে। ব্রেক করে দেওয়া হচ্ছে। আসলে কি হয়েছিল, ওই মনের তারটা কেটে গেছে। মনের তারটা কেটে যাওয়ার জন্য ওই পেনে সই করলাম আর সমস্ত চুকে বুকে গেল। এটা কেন বলুন তো? এটার কারণ হচ্ছে যতক্ষণ একটা ওই দৈহিক আকর্ষণের খেলা চলে, হ্যাঁ, এইরকম যদি কোনো আকর্ষণ থাকে তাহলে ওই গেল, ওই সই করলাম, সই ভাঙা, এই ব্যাপারটা চলে আসে। কিন্তু আমার কথা হচ্ছে স্যার এখানে তো মনের কোনো তারই নেই, এখানে Well, খালি পেনের কালিটাই খালি পেনের রয়েছে। কালিটাই, হ্যাঁ, অর্থাৎ আর অন্য কিছু আঁচড়ের নেই। মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, মানে কাগজে লেখো নাম, তাহলে কি হবে, কাগজটা ছেড়ে যাবে। ছেড়ে যাবে। পাথরে লিখলে নাম, পাথর ক্ষয়ে যাবে। কিন্তু হৃদয়ে তুমি যদি নাম লিখে ফেলো তাহলে সেটা ক্ষইবে না। কিন্তু হৃদয় নামটা তো লেখা হয় না। এটা হচ্ছে খুব বড় সেই কথা। পাতাতেই লিখতে হয়, পাতাতেই লিখতে সুতরাং হয়। পাতাটা যায় হ্যাঁ, ছিঁড়ে। ওই তখন সেটা ঝরা পাতার মতো চলে যায়। আসলে বুঝতে হবে ওই ডিভোর্সের সই না, তার আগেই তাদের মধ্যে কিন্তু সমস্ত কিছু ওই মানে কেটে গেছে সম্পর্ক। ওই যে বলেছিলাম না, যে তোমার যে তোমার ভুলগুলোকে জানে এবং তোমাকে সেই ভুলগুলো থেকে রেকটিফিকেশনের পথটা করে দেয়, সে তোমার শত্রু নয়, সে তোমার মিত্র। আর যে তোমাকে শুধুমাত্র স্তুতি করে সে কিন্তু, হ্যাঁ, সে কিন্তু তোমার বন্ধুর ছদ্মবেশে থাকা কোথাও একটা বিরোধী। আর আরেকটা হচ্ছে যে তোমার গুণগুলোকে কখনো বলে না, শুধু তোমার দোষগুলোকে বলে, তাকে তুমি সঙ্গী করতে যেও না। খুব গুরুত্বপূর্ণ কথা। এবং আরও একটি কথা, দোষটা যদি তোমাকে একান্তে বলে তাহলে কিন্তু তোমার সে আত্মজন। দোষটা কিন্তু তোমাকে না বলে যদি সে আউটসাইডে বলতে থাকে তাহলে কিন্তু তুমি জেনে রেখো যে সে কিন্তু তোমার একটু ভাববার বিষয়। তাই জন্য আমি বলবো ডিভোর্স অবশ্যই সেটা তো একটা বিভিন্ন জায়গায় অনেক রকম দিক আছে, সেটা আইনের জগৎ। কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো রিলেশনকে আপনারা এই পর্বে যাওয়ার আগে আপনারা অবশ্যই গাইডেন্স কাউন্সেলিং করুন। আপনারা প্রি ম্যাট্রিমনি অর্থাৎ বিবাহের আগে গাইডেন্স কাউন্সেলিংয়ে আসুন। যখন আপনারা দাম্পত্য পর্যায়ে রয়েছেন সেখানে কোনো যদি অসুবিধা থাকে তাতে আপনারা গাইডেন্স কাউন্সেলিংয়ে আসুন। আপনাদের যদি ডিভোর্সের মতো এমন একটা কিছু ওই ঝরা পাতার মতো শেষ হয়ে যাওয়ার পর্যায়ে চলে আসে তাহলেও আপনারা গাইডেন্স কাউন্সেলিংয়ে আসুন। কেন বলি? আগে নিজেরা দেখুন, যদি দেখছেন হচ্ছে না তাহলে ওই সারসের উপরে জলটা ফেলবেন না, যেখানে দুদিক দিয়ে আপনার কথাটা বেরিয়ে যাবে। আপনি এমন কাউকে আপনার সমস্যা বলছেন, সেই সমস্যাটা ওই দুদিক দিয়ে বেরিয়ে গেছে, এরকম যাবেন না। আপনি প্রশিক্ষিত প্রফেশনাল মনস্তাত্ত্বিক যারা গাইডেন্স কাউন্সেলিং দেয় তাদের সাথে যোগাযোগ করে নেন। অনেক ধন্যবাদ স্যার, অনেক মনের কথা, অনেক ভালোবাসার কথা আপনি পৃথিবীটাই হচ্ছে বোঝালেন। ভালো থাকার এবং ভালোবাসার। একদম। আপনারা ভালো থাকবেন প্রত্যেকে। স্যার যেরকম বললেন সেরকম আমিও আপনাদেরকে বলছি যে ভেঙে দেওয়াটা তো যখন তখন যায়, একটা জিনিসকে গড়তে সময় লাগে, ভাঙতে খুব একটা বেশি সময় লাগে না। তা যে জিনিসটাকে কষ্ট করে গড়ছেন একটু ধৈর্য ধরে সেটাকে রাখার চেষ্টা করে দেখুন না। আপনিই তো গড়েছেন, আপনারই তো সৃষ্টি। ভাঙতে কতক্ষণ সময় লাগবে? ভাঙতে তো কয়েক সেকেন্ডও সময় লাগে না। যাকে ভালোবাসেন সে যদি দেখেন ও কিছু কোনো ভুল করে ফেলছে, তার ভুলটাকে রেকটিফাই করুন, তাকে বোঝান। যদি কোনো কিছুতেই কিছু না হয় তখন তো ভাঙা অনিবার্য, কিন্তু প্রথম থেকে ভাঙার কথা ভাববেন না, আগে গড়ার কথা ভাবুন। যেটাকে গড়েছেন সেটাকে সুন্দর করে রাখুন। পৃথিবীটা খুব সুন্দর, শুধু আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য, অন্য আর কিছু না। দৃষ্টি করে ইতিবাচকতার দৃষ্টিকোণ। প্রত্যেকে ভালো থাকবেন, খুশি থাকবেন, আনন্দ থাকবেন, থাকবেন রসে বসে। ভালোবাসা নিয়ে থাকবেন, ভালোবাসবেন, ভালোবাসা পাবেন। আর আরেকটা কথা হচ্ছে, কোনো কিছুকে যদি আপনি না পান তাহলে ধরে নেবেন সেটা আপনার জন্য ছিল না, আর ভগবান আপনার জন্য তার থেকেও অনেক কিছু ভালো রেখে দিয়েছে, সেই জন্য আপনি সেটাকে পেলেন না। কোনো কিছুকে না পাওয়া মানে জীবনটা সেখানে শেষ নয়, মেবি সেখান থেকে হয়তো জীবনটা শুরু। যেটাকে আজকে আপনি ভাবছেন যে এই জিনিসটা আমার জন্য খুব ভালো, এই ব্যক্তিটি আমার জন্য খুব ভালো,
হয়তো সেটা সত্যি আপনার জন্য ভালো ছিল না, তাই আপনি পাননি। যেটা আপনি পাবেন সেটাকে যত্নে রাখুন, ভালোবাসুন। ভালোবাসতে গেলে যদি ভালোবাসেন, মন দিয়ে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই ফেরতে ভালোবাসা পাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক। যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার নামটা আপনারা জানেন, মোনালিসা। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8420548099। আরেকবার বলে দিচ্ছি, 8420548099। স্যার, আপনার নাম্বারটা একটু বলবেন। 6291243152 6291243152। সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, ভালো মনে থাকুন, ভালোবেসে থাকুন। নমস্কার।